তীব্র হচ্ছে বিএনপি জামায়াতের কথার যুদ্ধ। সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, ভোটের পরিবেশে প্রভাব পড়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের। 4 নারী পেলেন বেগম রোকেয়া পদক। রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত 30, শীতে বিদ্যুৎহীন হাজারো মানুষ। আগামী কয়েকদিনে একই বা আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা। এবং 2026 বিশ্বকাপের জন্য নতুন নিয়ম চালু। সব ম্যাচের 2 অর্ধে 3 মিনিট করে থাকবে হাইড্রেশন ব্রেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি আরও জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না বলেও জানান তিনি। এদিকে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শুধু সারা জীবন কারাগারে রাখলেই শান্তিপূর্ণ হয় না, তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশও তৈরি করতে হবে। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের কিন্তু আরো বেশি একটু সজাগ হতে হবে এই দুর্নীতিটা কমানোর জন্য। শুধু ওই প্রজেক্টে টাকা দিল, অডিট করলো, তারপর প্রজেক্টের ব্যাপারে আপনার একটা মন্তব্য দিল প্রজেক্টটা ঠিক হয়েছে, ভালো হয় নাই, কিন্তু এর ভেতরে যদি কোনো রকম অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, বা তাদের কোনো স্ট্যান্ডার্ড বা এসওপি স্ট্যান্ডার্ড প্রসিজিওরের প্রতি কোনো দুর্বলতা থাকে, সেটা তো তাদেরকে দেখতে হবে। কারণ শুধু একটা দেশের লোকজন দুর্নীতির জন্য দায়ী তা না, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং আন্তর্জাতিক আপনার সেগুলোও দায়ী। আর সর্বশেষ রাজনৈতিক ব্যাপারটা আছে। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে সহজে সমাজে পছন্দ করবে না এবং তাতেই দুর্নীতি কমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। মঙ্গলবার সকালে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় দুর্নীতি রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এখন আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের সময়ও সম্পদ বিবরণী দাখিল হবে। আমি প্রায় বলি এই কথাটাই সত্য, আমরা দুর্নীতি দমন কমিশন আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটাই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। যারা অপরাধী, গত 15 বছরের অপরাধী, যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটটা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসেছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচন। প্রতিবারের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। এ সময় রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেয়। যে আদর্শে বেগম রোকেয়া নিয়ে যেতে চেয়েছিলেন, পুরস্কার প্রাপ্তরা সেই পথে নিয়ে যাবে। সারা জাতি এই অভিনন্দনের শরীক হবে। আমরা যে মহিয়সী নারীর কথা স্মরণ করে আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই মহিয়সী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে একসময়কার মিত্র বিএনপি জামায়াতের সম্পর্কে বাড়ছে টানাপোড়েন। পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ আর স্থানীয় পর্যায়ের সংঘর্ষে সম্পর্কের ভাঙন দৃশ্যমান হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একে অন্যের দুর্বলতা তুলে ধরে ভোটের মাঠে সুবিধা নিতে চাওয়াই এই বাকযুদ্ধের মূল কারণ, যা অবশেষে সামগ্রিক নির্বাচনী পরিবেশকেও ঝুঁকিতে ফেলতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আমরা শুনেছি অনেক রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। একসময়ের মিত্র যেন এখন শত্রু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আর জামায়াতে ইসলামের মধ্যে বেড়েই চলেছে বাকযুদ্ধ ও তিক্ততা। দুই দলেরই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে তারা। দল দুটির কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিলেও বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এসেছে দুই দলের দুই শীর্ষ নেতাও সেই ধারায় বক্তব্য রাখার পর। সম্প্রতি সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা শুনেছি অনেক রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। শুধু পাল্টাপাল্টি বক্তব্যই নয়, দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ দেশের কোনো কোনো জায়গায় তার সংঘর্ষের রূপ নিয়েছে। পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয়ে জানতে চাইলে দুই দলের নেতারাই এজন্য একে অন্যকে দায়ী করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল বিষয় ভোট টানা এবং এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যু আর জামায়াত দুর্নীতি ও চাঁদাবাজির ইস্যু সামনে নিয়ে এসেছে। কারণ দুই দলই চাইছে প্রতিপক্ষের দুর্বলতা সামনে এনে ঘায়েল করতে, এবং এর মূল লক্ষ্য হল ভোটের মাঠে সুবিধা করা। তবে এমনটি চলতে থাকলে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়টি আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এখনো এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের উপযুক্ত নয় বলে জানা গেছে। বিশেষ করে হৃদযন্ত্রের জটিলতা এখন বেশ গুরুতর পর্যায়ে রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেগম জিয়া এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন এখন পর্যন্ত রয়েছেন। বেগম জিয়ার জন্য যে জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আজকে, সেটি আসছে না। ফলে বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি কিন্তু আপাতত বাতিল হয়েছে। এ নিয়ে বেগম জিয়ার লন্ডন যাত্রা 5 বারের মতো বাতিল হয়েছে। তবে বেগম জিয়ার এই যাত্রা নিয়ে যে এভিয়েশন গ্রুপ থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদন কিন্তু বিবেচক বলছেন যে এই আবেদন আপাতত বাতিল করা হয়েছে, আজকে আসছে না। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বার্তা দেয়নি। তবে বলা হয়েছে যে বেগম জিয়ার
অবস্থা যদি উন্নতি হয়, অর্থাৎ ডাক্তারদের পরামর্শ, মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত পাশাপাশি হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করছে বেগম জিয়া কখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত তথ্য বেগম জিয়ার যে বাহিরে যাওয়া, সেই বাহিরে যাওয়া নিয়ে যে হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন যে আজকে যে বিমানটি আসার কথা ছিল, ল্যান্ডিং করার কথা ছিল, সেটি আপাতত বাতিল করেছে। সেটি নিশ্চিত করেছে যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক সেটি নিশ্চিত করেছে। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজধানীর মোহাম্মদপুরে মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত লাইলা ফিরোজের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে অভিযান চলছে। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়েশা জড়িত। ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক। তার বয়স 20 বছর বলে ধারণা করা হচ্ছে। ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লাইলার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে আঘাত করা হয়েছে। শান্তি চুক্তির 1 মাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষ চলছে তা জানা যায়নি। মঙ্গলবার সকালের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে। সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় সকালে 2 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবেট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়। তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। এর আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে মাত্র 1 মাস আগে শান্তি চুক্তি করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর ঠিক 1 মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন 2 কলেজের শিক্ষার্থীরা। ঢাকার কদমতলীর স্থানীয় বাসিন্দারা গ্যাসের দাবিতে সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় সড়ক অবরোধে নামেন। স্থানীয়দের অবরোধের ফলে ব্যস্ততম মহাসড়কে কয়েক ঘন্টার জন্য তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকালীন সময়ে এক মুমূর্ষ নবজাতককে নিয়ে পরিবার হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকা পড়ে। এ সময় সন্তানকে বাঁচিয়ে রাখতে তার মা ও স্বজনরা অসহায়ের মতো ছোটাছুটি করতে থাকেন। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে ওই নবজাতক ও তার পরিবারের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলীর নূরপুর এলাকার বাসিন্দারা দীর্ঘ 3 বছর ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন। স্থানীয়রা এর দ্রুত সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। তবে বিক্ষোভের ফলে মহাসড়কের কাজলা অংশের চট্টগ্রামমুখী লেনে মুমূর্ষ এক নবজাতককে বহন করা একটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে। যানজটের কারণে নবজাতককে হাসপাতালে না নিতে পেরে তার মা ও স্বজনদের ছোটাছুটি করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স পারাপারের সুযোগ না দিলেও ধীর গতির বাহনের মাধ্যমে নবজাতককে হাসপাতালে পৌঁছাতে সুযোগ করে দেন। স্বামীর ব্যবসায় লোকসানের পর সংসার যখন একেবারে বিপর্যস্ত, ঠিক তখনই হাল ধরেন নারায়ণগঞ্জের রুবি আক্তার। মুখে ওড়না, হাতে খাবারে ভরা ব্যাগ। টানা 8 বছর ধরে হেঁটে হেঁটে নিজের হাতে বানানো খাবার বিক্রি করে সংসারটাকে আবার দাঁড় করিয়েছিলেন তিনি। চিটাগাং রোডের দোকানীদের কাছে তিনি ভাবি নামে পরিচিত, কিন্তু অনেকেই তার নামটাও জানেন না। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বোরকা পরিহিত এক নারী, মুখে ওড়নার পর্দা,
হাতে 2 ব্যাগ ভর্তি খাবার, দম ফেলার সুযোগ নেই। এভাবে প্রতিদিন ছুটে চলেন দোকান থেকে দোকানে। তিনি রুবি আক্তার। টানা 8 বছর ধরে হেঁটে হেঁটে বিক্রি করেন নিজ হাতে রান্না করা খাবার। একজন গার্মেন্টস ব্যবসায়ী স্বামীর আয়ই চলত সংসার, কিন্তু 2018 সালে ব্যবসায় বড় লোকসান। তারপর শেয়ার বাজারে সব হারিয়ে দেউলিয়া হয়ে পড়েন স্বপন আহমেদ। পরিবারে নেমে আসে অন্ধকার। ঠিক তখনই সংসারের হাল ধরেন রুবি। অভিজ্ঞতা না থাকলেও শুরু করেন খাবার রান্না ও বিক্রি। ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা। এখন প্রতিদিন দুপুরে অন্তত 50 বক্স খাবার এবং বিকেলে প্রায় 200 বক্স নাস্তা বিক্রি করেন তিনি। চিটাগাং রোডের কয়েকটি শপিং মলে নিয়মিত খাবার পৌঁছে দেন রুবি। তার রান্নার সুনাম চারদিকে। দাম কম, স্বাদ ভালো, ফলে চাহিদাও বেশি। ভাবির খাবার আমরা নিয়মিতই খাই মার্কেটে, তো লাঞ্চে তো যাওয়া হয় না। খাবার খুব ভালোই হয়, উনি নাকি বাসা থেকে আর কি তৈরি করে নিয়ে আসে, খুব ভালোই হয়। আমরা ভাবির খাওয়ানটা খাই, কেন ভাবি সবাই সন্ধ্যাবেলা নাস্তা খাই, আর নাস্তার কোয়ালিটির মান অনেক ভালো। তবে নিজের পর্দা রক্ষায় তিনি কঠোর। দোকানীদের কেউ তার চেহারাই দেখেননি, অনেকে তার প্রকৃত নামটাও জানেন না। সবার কাছে তিনি শুধু ভাবি। আর ভাবির এখনো চেহারা এখনো আজ পর্যন্ত দেখতে পারি নাই, কিন্তু খাবারের মান কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো। আমার নাম হচ্ছে রুবি আক্তার। আমি মার্কেটে খাবার সেল দিই, চিটাগাং রোড মার্কেটে। কিন্তু সবাই আমাকে আমার এই নামে চিনে না, সবাই ভাবি হিসাবেই জানে। নিজের পরিশ্রমে সংসারে ফিরেছে সুখ শান্তি। স্বামী সন্তান নিয়ে এখন সময় কাটে দুশ্চিন্তা মুক্ত। রুবির গল্প প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে হাল ছেড়ে নয়, লড়াই করেই বদলে দেওয়া যায় নিজের ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 30 জন আহত হয়েছেন। তাছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত 2000 বাড়ির হাজারো বাসিন্দা। মঙ্গলবার সকালে এসব তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় রাত 11:15 আঘাত হানা 5.6 মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে সড়ক, অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায় ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শীতের রাতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েন। প্রথমে এই ভূমিকম্পের মাত্রা 7.6 বলা হলেও পরে তা সংশোধন করা হয়। জাপানের আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে একই মাত্রা বা আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে। জানা গেছে এই ভূমিকম্পে হোক্কাইদো অঞ্চলে আহতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে অনেক এলাকায় রাস্তার গায়ে বড় বড় ফাটল দেখা গেছে। কোথাও গাড়ি ধসে যাওয়া গর্তে পড়ে গেছে, আর ভবনের জানালা ভেঙে কাচ ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের পর 28,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম জানায় অনেক অস্থায়ী আশ্রয় কেন্দ্র দ্রুতই পূর্ণ হয়ে যায়। এদিকে 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় 2700 বাড়িতে বিদ্যুৎ ছিল না। যদিও মঙ্গলবার সকালে অধিকাংশ এলাকাতেই বিদ্যুৎ ফিরে আসে, মাত্র 40টির মতো বাড়িতে সংযোগ বিঘ্নিত থাকে। প্রধানমন্ত্রী তাকাইচি নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 বিশ্বকাপের জন্য নতুন নিয়ম চালু করেছে ফিফা। টুর্নামেন্টের সব ম্যাচের 2 অর্ধেই 3 মিনিট করে থাকছে পানির বিরতি। শুধুমাত্র আবহাওয়ার উপর নির্ভর করে কিছু ম্যাচ বা ভেন্যুর জন্য এই সিদ্ধান্ত নয়, সব ম্যাচ ও ভেন্যুতেই থাকবে এই নিয়ম। হাইড্রেশন বিরতিটি দেয়া হবে প্রতি অর্ধেরই 22 মিনিটে। আবহাওয়া যেমনই হোক, মাঠ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এই বিরতি পাবেন 2 দলের খেলোয়াড়রা। এই সিদ্ধান্ত সম্প্রচারকদের কাছেও জনপ্রিয় হতে পারে, কেননা এর ফলে খেলার সময়সূচি আরও বেশি অনুমানযোগ্য হয়ে উঠবে। 2026 ফিফা বিশ্বকাপের প্রধান কর্মকর্তা মানুলু জুবিরিয়া সম্প্রচারকদের সঙ্গে বৈঠকে বিষয়টি প্রথমবার ঘোষণা দেন। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে যদি ওই 22 মিনিটের আশেপাশের সময় ইনজুরির কারণে খেলা থেমে গেলে সেক্ষেত্রে কিছুটা নমনীয় হতে পারবেন রেফারি। সুবিরিয়া জানান এটি পরিস্থিতি অনুযায়ী রেফারি সিদ্ধান্ত নেবেন। গেল বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি ছিল, তবে সেটি কেবল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তখন দেয়া হতো 30 মিনিট পর। এবারের পরিবর্তনটা আসার কারণ
ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তাপে মাঠের খেলায় কষ্ট করতে হয়েছিল খেলোয়াড়দের। সেই টুর্নামেন্টে ফিফা ঠান্ডা বা পানি বিরতির তাপমাত্রার সীমা কমায় এবং মাঠের চারপাশে বেশি পানি ও তোয়ালে সরবরাহ করে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র হচ্ছে বিএনপি জামায়াতের কথার যুদ্ধ। সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, ভোটের পরিবেশে প্রভাব পড়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের। 4 নারী পেলেন বেগম রোকেয়া পদক। রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত 30। শীতে বিদ্যুৎহীন হাজারো মানুষ। আগামী কয়েকদিনে একই বা আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা। এবং 2026 বিশ্বকাপের জন্য নতুন নিয়ম চালু। সব ম্যাচের 2 অর্ধে 3 মিনিট করে থাকবে হাইড্রেশন ব্রেক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।